মুভির শুরুতে দেখা যায় এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। যেহেতু সে কথা বলতে পারে না, তাই সে ইশারায় বা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কিন্তু পুলিশ তার ভাষা কিছুই বুঝতে পারছে না। আগত্যা পুলিশ একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারকে ডেকে পাঠায়। সে দোভাষী এসে প্রথমেই বলে, আগে ওর হাত কড়া খুলুন, তারপর আমরা কথা বলবো। হাত কড়া খোলার পর দোভাষী ইশারায় জিজ্ঞেস করে যে, শোনো, তুমি কি হোটেল থেকে টাকা চুরি করেছো? মহিলাটি উত্তর দেয় যে, না, আমি চুরি করিনি, ওটা আমার নিজের বেতনের টাকা ছিল। আমি ওখানে কাজ করতাম আর মালিককে বলেছিলাম যে আমি কাজ ছেড়ে দেব। আমি শুধু আমার পাওনা টাকাটা চেয়েছিলাম, কিন্তু সে টাকা দিচ্ছিল না, তাই আমি আমার পাওনাটা নিয়ে নিয়েছি। এটা মোটেও চুরি নয়, এটা আমারই টাকা। দোভাষী বলে, কিন্তু মালিক তো বলছে তুমি কাজ ছাড়োনি, বরং টাকা চুরি করে পালিয়েছ। এই কথা শুনে মহিলাটি কেঁদে ফেলে আর বলে সে মিথ্যে বলছে, সে খুব খারাপ মানুষ, দয়া করে আমাকে বিশ্বাস করুন। বাহিরে এসে দোভাষী দেখে যে হোটেলের মালিক পুলিশকে বোঝাচ্ছে যে, দেখুন স্যার, ও 1 নম্বর চোর, ওর কথা বিশ্বাস করবেন না, ও কানে শোনে না। তো কি হয়েছে, সব বধির মানুষ কিন্তু বোকা হয় না। তখন দোভাষী মালিককে বলে, আপনি কি সাইন ল্যাঙ্গুয়েজ জানেন? মালিক আমতামতা করে বলে, না। দোভাষী তখন পাল্টা প্রশ্ন করে, তাহলে এই মহিলার সাথে আপনি কথা বলতেন কিভাবে? এই প্রশ্ন শুনে মালিক একটু ইতস্তত বোধ করে আর বলে, আমি ওকে মেসেজ করতাম। এরপর দোভাষী মহিলাটির কাছে গিয়ে তার ফোন চায়। মহিলাটি জানায় যে মালিক আমাকে সব মেসেজ ডিলিট করতে বলেছিল, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি মেসেজে সব পরিষ্কার করে লিখেছিলাম। দোভাষী তাকে অভয় দিয়ে বলে, চিন্তা করো না, আমরা আদালতে যাব, আমি তোমাকে সাহায্য করব। মহিলাটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি তো আমাকে চেনেন না, তবুও কেন এত সাহায্য করতে চাইছেন? দোভাষী কোনো উত্তর না দিয়ে বাহিরে এসে পুলিশ অফিসারকে বলে, আমি নিশ্চিত যে এই মহিলা নির্দোষ, হোটেল মালিকই আসল অপরাধী। আমি কেসটি লড়বো আর আদালতে ওর নির্দোষিতা প্রমাণ করব। অফিসার জিজ্ঞেস করে, কিন্তু আপনার এই মুখ বধির মানুষের প্রতি এত দরদ কেন? তখন সে নিজের অতীত খুলে বলে আর জানায় যে আমি ছোটবেলা থেকে ওদের মাঝে বড় হয়েছি। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় যে ছোট্ট একটি মেয়ে, যার নাম মোমো, সে বাজারের ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে আর তার পিছু পিছু একজন লোক আসছে। মোমো এক ব্যক্তির কাছে যায় যে এসি সারানোর জন্য মেকানিক খুঁজছিল। সেখানে অনেক মেকানিক জড়ো হয়েছে আর নিলামের মতো দাম হাঁকাচ্ছে। কেউ বলছে $100, আবার কেউ বলছে $90। কিন্তু ছোট মোমো হুট করে বলে ওঠে, আমার বাবা মাত্র $50 কাজটা করে দেবে। ঠিক তখনই সেই লোকটি সামনে আসে যে মোমোর পিছু নিচ্ছিল। সে আর কেউ নয়, বরং মোমোর বাবা জিওমা। জিওমা কথা বলতে পারে না আর মোমোই হলো তার কণ্ঠস্বর। মোমোই সবার সাথে কথা বলে তার বাবার জন্য কাজের ব্যবস্থা করে দেয়। মোমোর বুদ্ধিতেই জিওমা কাজটা পেয়ে যায়। তবে এগুলো সাধারণ বাসার এসি নয়, বিশাল এক ভবনের ছাদে বসানো বড় বড় সব এসি। জিওমাকে এখন সে বিশাল এসি গুলো মেরামত করতে হবে। জিওমা কাজ শুরু করে, তবে ইশারায় মোমোকে বোঝায় যে পরের বার কিছু বলার আগে একটু ভেবে বলিস মা, এত বড় এসি কি কেউ $50 সারায়? মোমো মুচকি এসে সাইন ল্যাঙ্গুয়েজে তার বাবাকে বলে, বাবা, তুমিই তো শিখিয়েছ যে টাকা বড় কথা নয়, কাজ পাওয়াটাই আসল। তার কথা শুনে জিওমা হেসে ফেলে আর কাজে মন দেয়। বাবা মেয়ের এই খুনসুটির মধ্যেই হাসি মজায় কঠিন কাজটা শেষ হয়ে যায়। এরপর তারা বাজার থেকে কিছু টুকিটাকি সওদা করে বাড়ির দিকে রওনা হয়। জিয়ামা খুব আদর করে মোমোকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে। ঘরে জিয়ামার সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিল। তারা সবাই জিয়ামার মতোই কথা বলতে বা শুনতে পারে না। এক বন্ধু যখন সিগারেট ধরায়, মোমো গিয়ে সেটা কেড়ে নিয়ে নিভিয়ে দেয় আর ইশারায় শাসন করে বলে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একদম এসব করবে না। তারপর মোমো ওদের সাথে খেলায় মেতে ওঠে। কিছুক্ষণ পর জিয়ামা মোমোকে টেনে নিয়ে আসে আর বলে, মা, অনেক খেলা হয়েছে, এবার পড়তে বসো। আসলে মোমোর স্কুলে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু অর্থ অভাবের কারণে জিয়ামা তাকে স্কুলে পাঠাতে পারছে না। তবে সে মোমোকে অনেক শিক্ষামূলক খেলনা কিনে দিয়েছে, যেগুলোর মাধ্যমে মোমো বাড়িতেই পড়াশোনা করছে। মেয়েটা সত্যিই খুব বুদ্ধিমান। এদিকে জিয়ামার বন্ধুরা যখন একসাথে খেলছিল, তখন তারা যেহেতু নিজেরা কিছু শুনতে পায় না, তাই অজান্তেই অনেক শোরগোল করে ফেলে। হঠাৎ খেলার মধ্যে একজন কারচুপি করায় মারামারি বেঁধে যায়। জিয়ামা তাদের থামাতে গেলে উল্টো তাকেই ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। বন্ধুরা যখন একে অপরের সাথে মারপিট করছিল, মোমো মোবাইল দিয়ে সেই সব দৃশ্য রেকর্ড করছিল। জিয়ামা তখন ইশারায় বলে, ওরা মারামারি করছে না মা, ওরা সির্ফ খেলছে। তারপর সে মোমোকে কোলে তুলে বন্ধুদের দিকে ইশারা করে যে শিক্ষিকা চলে এসেছে। মোমোকে দেখা মাত্রই তারা মারামারি থামিয়ে নাচতে শুরু করে। তারা সবাই মোমোকে অসম্ভব ভালোবাসে আর তাকে বেশ ভয় পায়, তাই তার সামনে কখনো তারা ঝগড়া করে না। ওদের নাচ দেখে মোমো খিলখিল করে হেসে ওঠে। কিন্তু তাদের এই হইচয়ে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ আসার কথা শুনে মোমো ঘরে সব আলো জ্বালিয়ে দেয়। সবাই থেমে গিয়ে মোমোর দিকে তাকায়। মোমো ইশারায় বুঝিয়ে দেয় যে পুলিশ এসেছে। মুহূর্তের মধ্যে সবাই ঘরদোর গুছিয়ে এমন শান্ত হয়ে বসে পড়ে যেন তারা ভাজা মাছটি উল্টেও খেতে জানে না। পুলিশ ভেতরে ঢুকে তো একদম অবাক হয়ে যায় যে প্রতিবেশীরা অভিযোগ করেছিল যে এখানে প্রচন্ড চিৎকার চেঁচামেচি আর জুয়া খেলা হচ্ছে, কিন্তু ভেতরে সব একদম শান্ত। মোমো এগিয়ে গিয়ে বলে,
অফিসার, এরা কেউ কানে শুনতে পায় না, তাই দয়া করে আমার সাথে কথা বলুন। অফিসার জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? মোমো বুদ্ধি খাটিয়ে বলে, বাবা তো এখানে আছে, আর মা জরুরি কাজে বাহিরে গেছে। অফিসার বড়ই বিপাকে পড়ে, কারণ সবাই বোবাকালা হয়ে চুপচাপ বসে আছে। সে কাকে কি বলবে? শেষমেশ জিয়ামার এক বন্ধু এসে পুলিশকে বুঝিয়ে শান্ত করে বিদায় করে। সেদিন রাতে জিয়ামা পুরনো ছবির অ্যালবাম নিয়ে বসেছিল। সেখানে তার স্ত্রী আর মোমোর ছোটবেলার ছবি আছে। মোমো জিজ্ঞেস করে, বাবা মা কবে আসবে? মা কেন আমাকে কোনোদিন ফোন করে না? জিয়ামা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই যখন স্কুলে যাবি তখন তোর মা নিশ্চয়ই তোকে দেখতে আসবে। মোমো চিন্তিত হয়ে বলে, বাবা আমি স্কুলে গেলে তোমার জন্য কাজের জোগাড় করবে কে? পারিশ্রমিক নিয়ে দরদামি বা কে করবে? জিয়ামা আদরে গলায় বলে, সেটা আমি সামলে নেব মা, কিন্তু তোর পড়াশোনা করা খুব জরুরি। কে জানে তুই হয়তো বড় হয়ে উকিল বা ডাক্তার কিংবা কোনো দুভাষী হবি, যারা আমাদের মতো মানুষের কথা পৃথিবীকে বুঝিয়ে দেবে। মোমো দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু সে তো অনেক দেরি বাবা, তার আগে কি মা আসবে? আমি তো জানিই না যে মা দেখতে কেমন। জিয়ামা তখন হেসে বলে, মা দেখতে তোর মতো নয়, তুই একদম আমার মতো হয়েছিস। মোমো তখন তার বাবার নাকে আঙুল দিয়ে বলে, বাবা তোমার নাকটা তো অনেক বড় আর ভ্রুগুলো কত ঘন, কিন্তু দেখো আমার নাক আর ভ্রু কত ছোট ছোট। মোমো একটু গাল ফুলিয়ে বলে, আমি কি তোমার মতো না দেখতে? তার মানে আমি কি কুচ্ছিত? তুমি হয়তো জানোই না যে আমি একদিন ওর মতো মস্ত বড় অভিনেতা হব। এই বলে সে একটা ম্যাগাজিন হাতে তুলে নেয়, যাতে একজন নায়িকার ছবি ছিল। এটি দেখে জিয়ামা একদম হেসে ফেলে। মোমো তখন ম্যাগাজিন উল্টে জ্যাকি চ্যানের ছবি দেখিয়ে বলে, আমি আসলে এই অভিনেতা হব। এইভাবে বাবা মেয়ের সময়গুলো হাসি আনন্দে কাটছিল। পরদিন তাদের দরজায় এক মহিলা এসে হাজির হয়। সে আর কেউ নয় বরং মোমোর মা ইয়াং। তাকে দেখে দুজনেই অবাক হয়ে যায়। ইয়াং জিয়ামাকে একা কথা বলার জন্য এক রেস্তোরাঁয় নিয়ে যায়। আসলে তাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। জিয়ামা মোমোকে শুধু এটুকু বলেছিল যে তার মা জরুরি কাজে বাহিরে গেছে আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এই কথা শুনে ইয়াং বলে যে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি মোমোকে আমাদের ডিভোর্সের কথা বলনি। এখন আমি যথেষ্ট টাকা আয় করছি আর মোমোকে ভালো রাখতে পারবো। আমি ওকে নিজের কাছে নিয়ে যেতে চাই। জিয়ামা সরাসরি তাকে না করে দেয় আর বলে যে তুমি ওকে ছোটবেলায় ফেলে গিয়েছিলে, আমি ওকে একা একা বড় করেছি, এখন হঠাৎ কেন আমি ওকে তোমার হাতে তুলে দেবো? ইয়াং তাকে একটি কার্ড দিয়ে বলে, আমার সবাই তুমি এই কার্ডের মাধ্যমে নিতে পারো, কিন্তু মোমোকে আমি নিজের কাছে রাখবো। জিয়ামা তখন কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ইশারায় বলে যে ও আমার মেয়ে, আমি ওকে তোমার টাকার জন্য মানুষ করছি না, ওকে আমি ভালোবাসি আর এর জন্যই বড় করছি। ইয়াং তখন পাল্টা হুমকি দিয়ে বলে, তবে আমি মোমোর অধিকার পাওয়ার জন্য আদালতে মামলা করব। জিয়ামা এক মুহূর্ত না দাঁড়িয়ে শুধু বলে যে যা খুশি তাই করো। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পর তার বন্ধুরা সব শুনে ঘাবড়ে যায়। এক বন্ধু তাকে বলে, কি করছিস ভাই? মামলা হলে তো তোর বউই মোমোকে নিয়ে যাবে। আরেক বন্ধু তার প্রতিবাদ করে বলে, কিভাবে নিয়ে যাবে? জিয়ামা 5 বছর ধরে মোমোকে কলিজার টুকরো করে আগলে রেখেছে, মোমো আমাদের ছাড়া থাকতে পারবে না। তখন তৃতীয় এক বন্ধু বলে, বাজে কথা রাখ, ও যখন আদালতে যাচ্ছে আমাদেরও উকিল ধরতে হবে। সে জিয়ামাকে তার পরিচিত এক মহিলা উকিলের কাছে নিয়ে যায়। এই উকিল বিশেষভাবে মুখ ও বধিরদের কেসগুলো দেখে আর সে সাইন ল্যাঙ্গুয়েজও জানে। সে জিয়ামার কেস লড়তে রাজি হয়, তবে শর্ত দেয় যে বিনিময়ে জিয়ামাকে তার গাড়ি চালিয়ে দিতে হবে। জিয়ামা গাড়ি চালানো জানতো ঠিকই, কিন্তু যেহেতু সে হর্ন শুনতে পায় না তাই ভয়ে খুব আস্তে গাড়ি চালাতো। এতে উকিল বিরক্ত হয়ে যায় আর বলে, একটু জোরে চালানো যায় না? এভাবে চললে তো হবে না। এই কথা শুনে জিয়ামা এমন গতিতে গাড়ি চালায় যে উকিল তো থমকে যায়। এরপর তারা জজ সাহেবের সাথে দেখা করতে যায়। জজ সব শুনে জিয়ামাকে বলে, তুমি যদি মোমোকে নিজের কাছে রাখতে চাও তবে তোমার আগে একটা ভালো বাড়িতে থাকতে হবে আর মোমোকে স্কুলে ভর্তি করাতে হবে, তবেই তুমি প্রমাণ করতে পারবে যে ওর ভবিষ্যৎ তোমার কাছে সুরক্ষিত। জিয়ামা তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ইয়াং এর উকিল পরামর্শ দেয় যে আমরা যদি প্রমাণ করতে পারি যে জিয়ামার কাছে মোমো নিরাপদ নয় অথবা সে মোমোর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে না, তবে আমরা সহজেই কেসটা জিতে যাব। জিয়ামা বাড়ি ফিরে মোমোকে বলে, মা আমরা অন্য একটা বাড়িতে চলে যাব। এই কথা শুনে মোমো খুশিতে আটখানা হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমরা কি তুমি, আমি আর মা সবাই মিলে এক বাড়িতে থাকবো? জিয়ামা বিষণ্ণ মনে বলে, না মা, সেটা আর কোনোদিনও হবে না। এই কথা শুনে মোমো অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, কেন বাবা, মা কি আমাকে পছন্দ করে না? জিয়ামা বলে, না মা, তোকে তোর মা খুব পছন্দ করে, আসলে আমাকে ওর পছন্দ নয়। মোমো তখন দরাজ গলায় বলে, কিন্তু বাবা আমি তো তোমাকে পছন্দ করি, তবে সমস্যা কোথায়? পরদিন জিয়ামা তার উকিলের সাথে দেখা করে, কারণ সে তার মেয়েকে স্কুলে ভর্তি করাতে চায়। সে উকিলকে অনুরোধ করে যাতে তার সাথে গিয়ে কথা বলে। উকিল প্রথমে বলে যে আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না, কিন্তু জিয়ামা নাছোড় বান্দা, সে উকিলকে ছাড়েই না আর মোমোর গলার স্বরের একটি রেকর্ড বাজিয়ে শোনায়। জিয়ামা নিজস্ব রেকর্ড শুনতে পাচ্ছিল না ঠিকই, কিন্তু মোমো তার বাবার জন্য খুব দরদ দিয়ে একটা গান গিয়েছিল। সেই গানের কথা ছিল, আমার বাবা আমার কথা শুনতে পায় না, তাই সে স্কুলে গিয়ে কথা বলতে পারছে না, দয়া করে আমাদের সাহায্য করুন। এই কথা শুনে উকিল মহিলার মন গলে যায়। সে মোমোকে স্কুলে ভর্তি করাতে সাহায্য করতে রাজি হয়। তারা মোমোকে নিয়ে স্কুলে যায় আর সেখানে উকিল নিজেকে মোমোর মা হিসেবে পরিচয় দেয়। হেডমাস্টার মোমোকে প্রশ্ন
করে যে বলো তো মা, 1 আর 1 যোগ করলে কত হয়? বেচারি মোমো চুপ করে দাঁড়িয়ে থাকে। সে আবার মোমোকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কি কোনো ছড়া জানো? মোমো তখনও একটু শব্দটি করে না। উকিল তখন সামাল দেওয়ার জন্য বলে আসলে একটু ঘাবড়ে গেছে তো তাই কিছু বলছে না। বাড়িতে তো এত বক বক করে যে আমি থামাতেই পারি না। এই কথা শুনে মোমো তো একদম আকাশ থেকে পড়ে আর বলে যে আমি আপনার মেয়ে হলাম কবে? উকিল তখন ইশারায় মোমোকে বলে এই চুটকি, আমার দিকে ওভাবে তাকিয়ে থাকিস না। হেডমাস্টারের প্রশ্নের উত্তর দেয়, কিন্তু মোমো তখনও চুপ। হেডমাস্টার তখন বলে যেসব বাচ্চারা কথা বলতে পারে না তাদের তো এখনো পড়ানো যাবে না, ওদের জন্য আলাদা স্কুল আছে। যে আমার কিছুই বুঝতে পারছিল না। উকিল হেডমাস্টারকে থামিয়ে বলে দেখুন, ও আসলে কথা বলতে পারে, কিন্তু ওর বাবা বদির বলে ও সারাক্ষণ বাবার সাথেই বড় হয়েছে, তাই মানুষের সাথে কথা বলার অভ্যাস ওর নেই। কিন্তু আমি চাই ও স্বাভাবিক বাচ্চাদের মতো সবার সাথে মিশে বড় হোক। ও এখন কথা বলছে না ঠিকই, কিন্তু ও একটা গান রেকর্ড করেছে। এই বলে সে যে আমার কাছে থাকা সে রেকর্ডটি বাজায়। আর ঠিক তখনই মোমো মুখ খোলে। সে গড় গড় করে বলতে থাকে যে 1 আর 1 2 আর 2 আর 2 4। আমি টুইঙ্কেল টুইঙ্কেল হামটি ডামটি এই সব কবিতাই জানি। আরো অনেক ছড়া সে শুনিয়ে দেয়। হেডমাস্টার খুশি হয়ে তাকে স্কুলে নিতে রাজি হয়। স্কুল থেকে বেরিয়ে উকিল জি আমাকে পরিষ্কার জানিয়ে দেয় যে দেখুন, মামলা শুরু হওয়ার আগে আপনাকে প্রচুর টাকা আয় করতে হবে, কারণ আপনাকে একটা ভালো বাড়িতে উঠতে হবে আর মোমোর স্কুলের বেতন দিতে হবে। জি আমার ইশারায় বলে আমার মেয়ের সাথে থাকার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু ওকে আমি কিছুতেই ছেড়ে দেব না। সেদিন রাতে বাবা আর মেয়ে আঙুলের ছায়া দিয়ে দেওয়ালে জাহাজের ছবি বানিয়ে অনেক মজা করে। পরদিন জিয়ামা আর মোমো তাদের পুরনো বস্তি ছেড়ে এক অ্যাপার্টমেন্টে চলে আসে। জিয়ামার বন্ধুরা সবাই মোমোকে খুব ভালোবাসতো, তাই তারা কেউ মোমোকে ছেড়ে দিতে চাইছিল না। তবুও মোমোর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তারা চোখের জল মুছে বিদায় দেয়। যাওয়ার সময় তারা অনেক উপহার দেয়। একজন তো তাদের সব বন্ধুদের একটা গ্রুপ ফটো আর 2টো গোল্ড ফিশ দেয়। মোমোর চোখেও তখন পানি। ওর বন্ধুরা কাঁদতে কাঁদতে তাকে বলে এখানে আর ফিরে আসিস না মা, এখানকার জীবন বড় কঠিন, তুই ভালো থাকিস, এটাই আমাদের দোয়া। জিয়ামা আর মোমো নতুন জায়গায় পৌঁছায়, কিন্তু সেটা আসলে কোনো বড় অ্যাপার্টমেন্ট ছিল না। জিয়ামা ওই হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পেয়েছে, আর হোটেলের ম্যানেজার তাদেরকে দয়া করে তাদের হোটেলের স্টোর রুমে থাকার অনুমতি দিয়েছে। মোমোর হাতে সেই প্যাকেট বন্দি গোল্ডফিশ দুটোর মতো জিয়ামা আর মোমো এখন এই ছোট কুঠুরিতে বন্দি। পরদিন মোমোর স্কুলের প্রথম দিন। জিয়ামা মোমোকে বুঝিয়ে বলে যে মা, স্কুলে গিয়ে ইশারায় কথা বলবি না, অন্য বাচ্চাদের মতো মুখ দিয়ে কথা বলবি। ওদিকে মোমোর মা ইয়াং এসে ওকে একটা দামি পাউচ উপহার দিয়ে জড়িয়ে ধরে। মোমো ক্লাসে গিয়ে সবার সাথে নিজের পরিচয় দেয় আর পড়াশোনা শুরু করে। জিয়ামাও তার কাজ খুব মন দিয়ে করতে থাকে। কাজ শেষে মোমোকে স্কুল থেকে নিয়ে আসতো, দুজনে মিলে খুব খেলতো। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন মিউজিক ক্লাসে যখন সব বাচ্চারা একসাথে বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে, মোমো কানে হাত দিয়ে বসে পড়ে। সে তো সারা জীবন নিস্তব্ধতার মধ্যে বড় হয়েছে, তাই হঠাৎ করে এত জোরের শব্দ সে সহ্য করতে পারছিল না। এদিকে জিয়ামা হোটেলের ঘরে ঘরে পরিষ্কারের কাজ করছিল। একটা ঘরের দরজা এসে টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে ভাবে যে গেস্ট বোধহয় চেক আউট করে চলে গেছে। সে ঘর পরিষ্কার করতে ভেতরে ঢুকে, কিন্তু আসলে গেস্ট যায়নি, সে বাথরুমে ছিল। ঘর থেকে বেরিয়ে জিয়ামাকে দেখেই ওই মহিলা ভীষণ রেগে যায় আর চিৎকার করে তাকে অপমান করে। এই ঝামেলার কারণে জিয়ামার অনেক দেরি হয়ে যায়, আর সে সময় মতো মোমোকে স্কুল থেকে আনতে যেতে পারে না। বেচারি মোমো স্কুলের কাছে একটা দোকানের সামনে রাত পর্যন্ত একা বসে থাকে। অনেক কষ্টে জিয়ামা সেখানে পৌঁছায়। সে যখন মোমোকে নিয়ে ফিরছিল তখন সে উকিল মহিলা সেখানে হাজির হয়। সে জিয়ামাকে গাড়িতে তুলে এক জায়গায় নিয়ে যায়। সেখানে জিয়ামা দেখে যে তার এক বন্ধু গাড়ি চালাচ্ছে, আর অন্য একজন পেছন থেকে এসে ইচ্ছাকৃতভাবে ওই গাড়িতে ধাক্কা দেয়। আসলে তারা বীমার টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই ভুয়া দুর্ঘটনার নাটক সাজাচ্ছিল। উকিল জিয়ামাকে বলে তোমাকে আমার জন্য এই কাজটাই করতে হবে। আমি তোমাকে অনেক সাহায্য করেছি, আর এমনিতে তুমি মোমোর স্কুলের বেতন দিতে পারবে না, তাই আমার হয়ে এই দুর্ঘটনার নাটকগুলো করো, এতে তুমি অনেক টাকা পাবে। কিন্তু জিয়ামা সরাসরি এই কাজে না করে দেয় আর বলে যে আমি কোনো জালিয়াতির কাজে নেই। সে তার বন্ধুকেও গিয়ে বকাঝকা করে যে তুই সামান্য টাকার জন্য নিজের জীবন এভাবে ঝুঁকিতে ফেলছিস কেন। কিন্তু তার বন্ধুটি উত্তর দেয় আমি একটু ভালোভাবে বাঁচতে চাই রে, তাই টাকার জন্য এই কাজ করছি, এটা ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। এরপর জিয়ামা যখন হোটেলে ফিরে ম্যানেজার তাকে বলে আমি তোমাকে কাজ থেকে বের করে দিচ্ছি, সেই সাথে স্টোর রুমটাও তোমাদের আজই খালি করে দিতে হবে। আমি দয়া করে কাজ দিয়েছিলাম তোমাকে, আর তুমি গেস্টদের উপস্থিতিতেই তাদের রুমে ঢুকে যাচ্ছ। জিয়ামা তখন অনেক অনুনয় বিনয় করে বলে যে প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না, আমার এই কাজটা খুবই দরকার, আর এই স্টোর রুমটা আমার খুব দরকার, আমার এটি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু ম্যানেজার তার কোনো কথাই শোনে না। এখন সে কাজ হারিয়ে নিরুপায় হয়ে যায়। হাতে টাকা না থাকলে মোমোর স্কুলের খরচ কিভাবে চলবে। বাধ্য হয়ে জিয়ামা সে গাড়ি দুর্ঘটনার জালিয়াতি কাজে যোগ দেয়। নিরাপত্তার জন্য হেলমেট পরে সে দামি দামি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ধাক্কা মারতো, যাতে মনে হয় ওটা সাধারণ কোনো দুর্ঘটনা। এই চক্রে বীমা কোম্পানি, গ্যারেজ
আর উকিলের পরিচিতরা সবাই জড়িত ছিল। তারা দুর্ঘটনা কবলিত দামি গাড়ির আসল পার্টস খুলে নিয়ে সস্তা পার্টস লাগিয়ে দিত। এভাবে তারা বেআইনি কাজকে আইনের রূপ দিয়ে ব্যবসা চালাচ্ছিল। তারা জিয়ামাকে আশ্বস্ত করে যে মাঝে মাঝে জেলে যেতে হতে পারে, কিন্তু আমাদের উকিল তোমাকে বের করে আনবে, এতে ভয়ের কিছুই নেই, শুধু কাজ করো আর টাকা নাও। এখন জিয়ামার রুটিন পাল্টে গেছে। সে মোমোকে স্কুলে নামিয়ে দিয়ে সারা রাত এই বিপজ্জনক কাজ করত আর সারাদিন ঘুমাতো। একদিন মোমো খেয়াল করে যে তার বাবার শরীরে অনেক কাটা ছেঁড়া আর আঘাতের চিহ্ন আছে। বারবার দুর্ঘটনার ফলে তার সারা শরীরে ব্যথা। মোমোর সন্দেহ হয় যে বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু ছোট্ট মানুষ, ও তো এত কিছু বোঝে না। ওদিকে মোমোর গোল্ডফিশ দুটো সামান্য একটু জলের মধ্যে ছটফট করছে, ঠিক যেন জিয়ামা আর মোমোর অবস্থা। তারও এই ছোট কুঠুরিতে হাঁপিয়ে উঠেছে। মোমো স্টোররুমের দেয়ালে বড় সমুদ্র আর নীলতিমির ছবি এঁকেছে। সে আর তার বাবা বিশাল সাগরের নীলতিমির মতো মুক্তভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু এখন তারা ছোট বোতলে বন্দী, গোল্ডফিশের মতো আটকে পড়েছে। একদিন জিয়ামা রাতে কাজ সেরে দিনে ঘুমাচ্ছিল। মোমো তাকে ডেকে তোলে আর জিজ্ঞেস করে, বাবা তুমি সারাদিন ঘুমাও কেন, তোমার কি হয়েছে? মোমো একটা নীলতিমির মতো খেলনা মুখে নিয়ে ফু দেয়। সেখান থেকে শব্দ বের হয়। সে বলে, আমার এক বন্ধু এটা আমাকে দিয়েছে, দেখো এটা কি সুন্দর আওয়াজ করে। তার ঠিক পেছনেই ছিল নীলতিমির আকৃতির একটা বড় স্লাইড। আসল ব্যাপার হলো মোমো কিন্তু খেলনাটা বাজাচ্ছিল না, সে শুধু ওটা মুখে ধরে রেখেছিল। কিন্তু জিয়ামা ভাবে যে তার মেয়ে খেলনাটা বাজাচ্ছে, তাই সে খুশি হয়ে তালি দিতে থাকে। মোমোর খুব খারাপ লাগছিল এটা ভেবে যে একদিকে তার বাবা শুনতে পায় না, আর অন্যদিকে বাবাকে খুশি রাখার জন্য তাকে এমন ভান করতে হচ্ছে যেন বাবা সব শুনতে পাচ্ছে। এই কঠিন বাস্তব মেনে নিতে না পেরে বেচারি মোমো ঈশ্বরের কাছে নিজের ভাগ্য নিয়ে কাঁদতে শুরু করে। জিয়ামা ইশারা করে বলে, কাঁদিস না মোমো, আমি জানি আমি তোর গলার আওয়াজ শুনতে পাই না, কিন্তু এই পৃথিবীতে যদি সবচেয়ে মূল্যবান কিছু থেকে থাকে তবে সেটা নিশ্চয়ই তোর কণ্ঠস্বর। আমি সেটা শুনতে পাই না বলে আমারও খুব কষ্ট হয়। এরপর সেও সেই খেলনাটা নিয়ে খেলতে শুরু করে। দুজনে হাসি মুখে কিছুক্ষণের জন্য সব দুঃখ ভুলে যায়। পরদিন কোর্টে শুনানি হয় যে আমাকে প্রমাণ করতে হবে যে তার আয় অনেক ভালো। শেষে ম্যানেজারের কাছে নিজের পাওনা টাকা চাইতে যায়, যার হয়ে সে গাড়ি দুর্ঘটনা ঘটাতো। উকিল বলে যে শোনো, আর মাত্র একটা গাড়ি ক্র্যাশ করো, তাহলে আমরা তোমার পুরো টাকা মিটিয়ে দেব। সেই রাতে মোমোকে ঘুম পাড়িয়ে জিয়ামা তার শেষ মিশনে বেরিয়ে পড়ে। কিন্তু মিমো আসলে সেদিন ঘুমায়নি। তার আগে থেকে তার বাবার উপর সন্দেহ ছিল, তাই সে চুপি চুপি গিয়ে বাবার গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। জিয়ামা প্রচন্ড গতিতে গাড়ি চালাচ্ছিল, আর সামনে থেকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা লাগানোর ঠিক আগ মুহূর্তে মোমো চিৎকার করে ওঠে যে বাবা তুমি এটা কি করছো। জিয়ামা এত চমকে ওঠে, সে ভাবতেও পারেনি যে মোমো গাড়িতে আছে। শেষ মুহূর্তে সে গাড়িটা ঘুরিয়ে নেয় ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে আর বেরিয়ারের সজোরে ধাক্কা দেয়। দুজনেই আহত হয়, তবে মোমোর চোট ছিল অনেক বেশি। জিয়ামা পাগলের মতো মোমোকে কোলে তুলে হাসপাতালে ছুটে। খবর পেয়ে মোমোর মা ইয়াং সেখানে পৌঁছে ডাক্তারের কাছে তার মেয়ের অবস্থা জানতে চায়। ডাক্তার বলে যে ভয়ের কিছু নেই, শারীরিক ক্ষত সেরে যাবে, কিন্তু দুর্ঘটনার ট্রমার কারণে মেয়েটা ঠিক মতো কথা বলতে পারছে না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আপনি ওকে বাড়ি নিয়ে যান। ইয়াং যখন মোমোকে নিয়ে যেতে চায়, জিয়ামা বাধা দিয়ে বলে, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়াং তখন রাগে ফেটে পড়ে আর বলে, আমাকে একদম ছুবে না, আমি মোমোকে নিয়ে যাচ্ছি, এখন যা হবার কোর্টেই হবে। এরপর দুই পক্ষ আর তাদের উকিলদের নিয়ে একটা মীমাংসা সভা ডাকা হয়। জিয়ামা আর ইয়াং একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু মোমো জন্মানোর পর জিয়ামা তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করে, যার ফলে মোমো মুখ দিয়ে কথা বলা কমিয়ে দিয়েছিল। ইয়াং এটা সহ্য করতে না পেরেই জিয়ামার কাছ থেকে আলাদা হয়ে যায়। এখন সে অভিযোগ করে যে জিয়ামার কাছে আমার মেয়ে একদম নিরাপদ নয়, আজ ওর জন্য আমার মেয়ে মরতে বসেছিল, তাই আমি মোমোর কাস্টডি চাই। যখন জিয়ামাকে জিজ্ঞেস করা হয় যে সে কি চায়, জিয়ামা বলে, আমি মোমোর সাথে দেখা করতে চাই, আপনারা ওকে জিজ্ঞেস করুন, ও নিশ্চয়ই আমার সাথেই থাকতে চাইবে। জিয়ামা যখন মোমোর সামনে আসে, তাকে সুস্থ দেখে তার বুকটা ভরে যায়। সে নিশ্চিত ছিল যে মোমো তার নামই নেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মোমো তার মায়ের দিকে আঙুল বাড়িয়ে দেয় আর বলে, আমি আমার মায়ের সাথেই থাকবো। এই কথা শুনে জিয়ামা একদম ভেঙে পড়ে। ইয়াং মোমোকে নিয়ে চলে যায় আর তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। কয়েকদিন পর দেখা যায় যে মোমো মিউজিক ক্লাসে খুব সুন্দরভাবে বাজাচ্ছে। একদিন স্কুল ছুটির সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর অসহায় জিয়ামা দূর থেকে তার মেয়েকে দেখছিল। ইয়াং লক্ষ্য করে যে মোমো তার সাথে একটি কথাও বলছে না, যা তাকে খুব ব্যথিত করছিল। রাতে মোমো একা বসে আঙুলের ছায়া দিয়ে দেয়ালে জাহাজের ছবি বানাচ্ছিল, ঠিক যেভাবে সে তার বাবার সাথে খেলতো। সে তার বাবাকে খুব মিস করছিল, কিন্তু কেন সে বাবার বদলে মায়ের সাথে থাকতে চাইলো? তখন আমাদের একটি ছোট ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর সেখানে দেখা যায় মোমো তার বাবার জন্য একটি বেলুনের গায়ে লিখে রেখেছিল, বাবা আমি তোমার অনেক যত্ন নেব, তোমার উপর আমি কোনো বিপদ আসতে দেব না। আসলে
আসলে মোমো বুঝতে পেরেছিল যে জিয়ামা তার স্কুলের খরচের টাকা জোগাড় করতে গিয়ে নিজের জীবন বাজি রাখছে। বাবাকে এই বিপজ্জনক কাজ থেকে আটকাতেই সে নিজেকে বাবার থেকে দূরে সরিয়ে নিয়েছিল, কিন্তু এখন সে তার বাবাকে খুব মিস করছে আর ভীষণ একা অনুভব করছে। অন্যদিকে জিয়ামা সে নীল তিমির খেলনাটি বাজাচ্ছিল আর মোমোর স্মৃতি আঁকড়ে পড়েছিল। তার এক বন্ধু এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভাই তুই মাথা ঠান্ডা রাখিস, মেয়ের শোকে আবার নিজের কোনো ক্ষতি করে বসিস না। তার বন্ধু চলে যাওয়ার পর জিয়ামা খবর পায় যে ইয়াং কালি মোমোকে নিয়ে নিউজিল্যান্ডে চলে যাচ্ছে আর তারা হয়তো আর কোনোদিনও ফিরবে না। এই কথা শুনে জিয়ামা পাগলের মতো সেই খেলনাটা নিয়ে এয়ারপোর্টে ছুটে যায় শেষবারের মতো একবার তার মেয়েকে দেখার জন্য। এয়ারপোর্টে মোমো যখন বোর্ডিং গেটের দিকে যাচ্ছিল, হঠাৎ সে সেই চেনা খেলনার আওয়াজ শুনতে পায়। কাচের ওপাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে মোমোর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সে কাচের উপর হাত রেখে ইশারায় জিজ্ঞেস করে, বাবা তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি তোমার সাথেই থাকতে চাই, মায়ের কাছে আমার একদম ভালো লাগছে না। জিয়ামা চোখের জল মুছে ইশারায় বলে, এমন কথা বলিস না মা, মায়ের কাছে তুই অনেক বেশি নিরাপদ থাকবি আর ভালোভাবে পড়াশোনা করতে পারবি। মার কথা শুনে চলিস আর ভালো থাকিস। মোমোর মন গলে যায়। ইয়াংও আড়াল থেকে সব শুনছিল। মোমো বলে, ঠিক আছে বাবা, আমি মায়ের সাথেই যাব, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো আর কোনোদিনও ওই অ্যাক্সিডেন্টের কাজ করবে না, তোমার অনেক বড় চোট লেগে যেতে পারে। জিয়ামা তাকে কথা দেয় যে সে আর ওইসব কাজ করবে না। মোমোকে কাছে পেয়ে আনন্দে জিয়ামা এয়ারপোর্টে নাচতে শুরু করে আর মোমো ওপাশ থেকে নাচছিল, কিন্তু ঠিক তখনই পুলিশ এসে জিয়ামাকে ঝাপটে ধরে। মোমো চিৎকার করে বলে, বাবাকে নিয়ে যেও না, বাবা কোনো অন্যায় করেনি। আসলে বিমা জালিয়াতির খবর জানাজানি হয়ে যাওয়ায় পুলিশ পুরো চক্রটিকে ধরার জন্য অভিযান চালাচ্ছিল। জিয়ামা যেহেতু এতে জড়িত ছিল তাই পুলিশ তাকেও গ্রেফতার করে। মোমো তখন ইয়াংকে বলে, মা আমি তোমার সাথে আসতে রাজি হয়েছিলাম শুধু বাবাকে বাঁচানোর জন্য, কিন্তু বাবা এখন বিপদে, আমি ওকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাব না। ইয়াং তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না মোমো, বাবার কিছু হবে না, আমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করছি। এরপর মামলাটি আদালতে ওঠে। মোমো চিৎকার করে বাবা বাবা বলে ডাকছিল, কিন্তু বেচারা জিয়ামা তো কিছুই শুনতে পাচ্ছিল না। জিয়ামার সাথে তার বন্ধু আর সে উকিল মহিলাকেও গ্রেফতার করা হয়েছিল, এমনকি সে অসাধু ম্যানেজারও কাঠগড়ায় দাঁড়িয়েছিল, কিন্তু ম্যানেজারের লোকজন কোর্টে জিয়ামাকে ভয় দেখাচ্ছিল। শুনানির এক পর্যায়ে জিয়ামা হঠাৎ ইশারায় দাবি করে যে অন্য কেউ দায়ী নয়, এতে এই সব প্ল্যান আমারই ছিল, আমি সবকিছু করেছি। আসলে ম্যানেজার তাকে হুমকি দিয়েছিল যে জিয়ামা যদি সব দোষ নিজের ঘাড়ে না নেয় তবে মোমোর ক্ষতি করা হবে। জিয়ামার বন্ধুরা আর মোমো চিৎকার করে এর প্রতিবাদ করে আর বলে যে না, আমার বাবা এমন কাজ করতেই পারে না। মোমো দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়। মোমো কাঁদতে কাঁদতে সে উকিল মহিলাকে বলে, আন্টি আপনি তো বাবাকে জানেন, বাবা কত ভালো মানুষ, দয়া করে সত্যিটা বলুন। মোমোর আর্তনাদ দেখে উকিল মহিলার বিবেক দংশন শুরু হয়। সে জিয়ামাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর বিচারককে বলে, মাননীয় ধর্মাবতার, আমি সত্যিটা বলছি, জিয়ামার নির্দোষ। আমি আর এই ম্যানেজার মিলেই সব প্ল্যান করেছিলাম। আমরা জানতাম যে অসহায় মানুষগুলোকে সহজেই ব্যবহার করা যাবে, তাই আমরা জিয়ামাকে দিয়ে কাজ করিয়েছি। বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে জিয়ামা কেন সব দোষ নিজের ঘাড়ে নিতে চাইলো? উকিল উত্তর দেয় যে জিয়ামা এটা শুধু তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে করেছে, কারণ আমরা ওকে কথা দিয়েছিলাম যে ও যদি সব দোষ নিজের ঘাড়ে নেয় তবে আমরা ওর মেয়ের সব দায়িত্ব নেব। মোমো উকিল আন্টির দিকে তাকিয়ে হাসে, যেন মনে মনে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। মোমো ইশারায় আদালতে বসে থাকা ম্যানেজার লোকগুলোকে চিনিয়ে দেয় আর পুলিশ তাদেরকেও গ্রেফতার করে। উকিল তখন জিয়ামাকে বলে, আমি তোমাকে অনেক সাহায্য করেছি জিয়ামা, এটা ভুলো না, আর মোমোর খেয়াল রেখো, ও সত্যি খুব ভালো মেয়ে। এরপর বিচারক জিয়ামাকে কিছু বলতে বললে সে সাইন ল্যাঙ্গুয়েজে নিজের মনের কথাগুলো খুলে বলে আর জানায় যে হুজুর, আমি শুধু আমার মেয়েকে স্কুলে পাঠাতে আর ওকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। আমার কোনো কাজ ছিল না, থাকার মতো ঘরও ছিল না, অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমি এই পেশায় পা বাড়িয়েছি। কিন্তু আমি জানি অন্যায় সবসময় অন্যায়, সেটা আমি যে কোনো ভাবে, যে কোনো পর্যায়ে বা যে কোনো পরিস্থিতিতেই করি না কেন। এর জন্য আমি সত্যি অনুতপ্ত আর আমি এর জন্য ক্ষমা চাইছি হুজুর। আমি কানে শুনতে পাই না, আমার মেয়ে আমার কণ্ঠস্বর, কিন্তু আমি সারা জীবন ওকে এভাবে ব্যবহার করতে চাই না। ও যেন নিজের মতো করে বাঁচতে পারে। আমি এমন স্বার্থপর বাবা হতে চাই না যে সারা জীবন নিজের মেয়ের কাঁধে বোঝা হয়ে থাকবো। আমি চাই ওর মায়ের সাথে নিউজিল্যান্ডে যাক আর ভালো পড়াশোনা করুক আর তার জীবনটা উপভোগ করুক, আর সম্ভব হলে যেন আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। এরপর জিয়ামা মোমোর দিকে ফিরে বলে, মা আমি বধির বলে কোনোদিন আফসোস করিনি, কিন্তু তুই যখন জন্মালি আর কথা বলা শুরু করলি তখন আমার মনে হলো যদি এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি আর হৃদয় কাড়া কোনো সুর থেকে থাকে তবে সেটা তোর গলার আওয়াজ। এই কথা শুনে মোমো তখন কান্নায় ভেঙে পড়ে আর পরম শ্রদ্ধায় তার বাবার দিকে তাকিয়ে থাকে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। সেই দোভাষী মহিলাটি হোটেলে সে অসহায় নারীটিকে তার জীবনের এই গল্পটি শোনাচ্ছিল। এই দোভাষী আর কেউই নয় বরং সেই হলো বড় হয়ে যাওয়া মোমো। নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করে
সে দেশে ফিরে এসেছে আর তার বাবার স্বপ্ন পূরণ করতে আজ সে সফল একজন আইনজীবী। সে এখন জিয়ামার মতো অবহেলিত ও কথা বলতে না পারা মানুষদের জন্য লড়াই করে। মোমো সেই মহিলাটিকে সাহস দিয়ে বলে, আমি তোমার হয়ে লড়বো আর তোমাকে নির্দোষ প্রমাণ করব। মোমো অনেক পরিশ্রম করে সে হোটেল মালিকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে, এমনকি সেই মালিক যে কর্মীদের উপর অত্যাচার করত তার ভিডিও ফুটেজও উদ্ধার করে। সেই প্রমাণের ভিত্তিতে মোমো মালিকের শাস্তি নিশ্চিত করে আর তার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনে। আর এভাবেই এই চমৎকার আর হৃদয়স্পর্শী কাহিনীর মাধ্যমে মুভিটির সমাপ্তি হয়। বাবা মেয়ের এই অটুট ভালোবাসার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।